হাসিম রাতের রাজা হবার ওষুধটা মুখে দিয়ে বোতলটা রেখে আয়নায় নিজের গোফে শান দিতে লাগলো। বিছানায় বসা তার স্ত্রী আকলিমা বলল, তুমি প্রতিদিন এই ওষুধটা খেয়ে আমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করো, তোমার কি আমার জন্য একটুও মায়া দয়া হয় না? হাসি মুখে বিছানায় এসে হাসিম বলল, আরে ডার্লিং, তোমাকে যদি মায়া দয়া করি তাহলে আদর করবো কিভাবে? তুমি যেটা করো সেটাকে আদর বলে না। আমার মনে হয় প্রতিদিন রাতে একটা হিংস্র জানোয়ার আমাকে ছিঁড়ে খায়। কথাটা শুনেই একটা জ্বর দিল হাসিম। বেশি কথা আমি পছন্দ করি না, আর রাতের বেলা তো মোটেও না। তারপর এক ধরনের অনুভূতি শুরু হলো তার ভেতরে। আকলিমা বুঝতে পারল তার শরীরে ওষুধটা কাজ করতে শুরু করেছে। সে ধীরে ধীরে আরো বেশি ভীত হয়ে গেল এবং আতঙ্কে নিজেকে গুটিয়ে নিতে লাগলো হাসেমের থেকে। পরক্ষণেই হাসেম স্ত্রীর হাত টেনে ধরে বলল, আজ তোকে কাঁচা চিবিয়ে খাবো। এই বলে তাকে বিছানায় ফেলে দিয়ে ঘরের লাইটটা নিভিয়ে দিল। পরদিন সকালে হাসেম যখন অফিসে গেল তখন প্রথমেই চোখ পড়ল এক সুন্দরীর দিকে। মেয়েটাকে দেখে যেন তার মাথা নষ্ট হয়ে গেল। মেয়েটার খোলা চুল, পাতলা শরীর, আঁচলের ভেতর দৃশ্যমান পেট হাসেমের গিয়ার বক্স নাড়িয়ে দিল। সে দাঁড়িয়ে হালকা টান দিয়ে মনে মনে বলল, এই জিনিস তো হাত থেকে মিস করা যায় না। তারপর তাড়াতাড়ি নিজের কেবিনের দিকে চলে গেল। চেয়ারে বসে তার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিল। অ্যাসিস্ট্যান্ট ফাহিম এসে বলল, স্যার কিছু লাগবে? বাইরে যে সুন্দরী মেয়েটা বসে আছে শাড়ি পরে, সেটাকে আগে আসতে বলো। কিন্তু স্যার তার আগে তো আরো অনেকজন বসে আছে সকাল থেকে, আর তাছাড়া আপনি আজকে অনেক দেরি করে এসেছেন। একজন আজকে 3 দিন হলো ঘুরে ঘুরে আপনাকে পাচ্ছে না। উনি বলেছে আজকে আপনাকে না পেলে বড় স্যারকে কমপ্লেন দেবে। বেশি কথা বলা আমি পছন্দ করি না, যেটা বলেছি সেটা করো। সুন্দরী মেয়েটাকে আগে পাঠাও, আর হ্যাঁ, মেয়েটা আসলে অবশ্যই 2 কাপ চা দিয়ে যাবে। ফাহিম মনে মনে বলল, এমন লুচ্চা মানুষ আমি আমার লাইফে আর দেখিনি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, সুন্দরী মেয়েটাকে পাঠাও। আচ্ছা স্যার, যাচ্ছি। ফাহিম সুন্দরী মেয়েটার পাশে গিয়ে বলল, এই যে ম্যাডাম, আপনার ডাক পড়েছে, ভেতরে যান। মেয়েটা তার ভ্যানিটি ব্যাগ গোছাচ্ছিল। এমন সময় হঠাৎ কথাটা শুনে একটু অবাক হলো। কিন্তু আপনি যে বললেন আমার অনেক দেরি হবে, আমি তো আরো ভাবলাম একটু বাহির থেকে কাজ শেষ করে আসবো। কি আর করবেন, কপাল করে মহিলা হয়ে জন্মেছেন, তাও আবার সুন্দরী। বাকিটা ভেতরে গেলেই বুঝতে পারবেন। আমার মনে হয় আপনার কাজটা খুব দ্রুত হয়ে যাবে। আমি যাই, আপনাদের জন্য চা নিয়ে আসি। ফাহিমের কথা মেয়েটা কিছুই বুঝতে পারল না। তারপর কি একটা চিন্তা করে ভেতরের দিকে চলে গেল। ভেতরে আসতে পারি? মেয়েটাকে দেখে যেন আর চেয়ারে বসে থাকতে পারছে না। তাই সে তাড়াতাড়ি হাসি মুখে বলল, জি আসুন ভেতরে বসুন। মুহূর্তেই 2 কাপ চা এসে গেল। নিন, চাটা হাতে নিন। চা খেতে খেতে কথা বলি। বাই দা ওয়ে, আপনার নামটা? কারিশমা। বা অসাধারণ। নামটা যে রেখেছে সে হয়তো আগে ধারণা করেছিল আপনি অসাধারণ সুন্দরী হবেন, তাই কুদরতের কারিশমা বুঝতে পেরে আপনার নাম রেখেছে কারিশমা। বলুন আপনার জন্য কি করতে পারি? কারিশমা সামান্য হেসে বলল, এ তো ভালোই দুষ্টুমি করতে পারেন। যাই হোক, আমি কিছু পেপারস রেডি করতে চাচ্ছি। এগুলো আমার বাবার ইন্স্যুরেন্সের পেপারস। আপনি প্লিজ যদি একটু তাড়াতাড়ি আমাকে ক্লিয়ার করে দিতেন তাহলে আমি টাকাটা পেয়ে যেতাম। কেন দেব না ম্যাডাম? মনে করেন আপনার কাজ হয়ে গেছে, মাত্র কয়েকদিন সময় দিন, আমি আপনাকে করে দিচ্ছি। সরকারি অফিসের কাজ, বুঝতেই তো পারছেন। নরমালে এসব মাসের পর মাস চলে যায়। আপনি আমাকে শুধু 3 দিন দিন, আমি করে দিচ্ছি। কথাটাতে কারিশমা বেশ খুশি হয়ে গেল। আর হাসান তার দিকে তাকিয়ে মনে মনে হাসতে হাসতে ভাবছে, আগে পেপারস তৈরি করি তারপর তোমাকে, বলেই মনে মনে হাসতে লাগলো। রাতে যখন হাসিম শহরের বাসায় ফিরল, ভেতরে ঢুকে দেখলো তার ঘরের ভেতরের বিছানায় শুয়ে আছে বৃদ্ধা নার্গিস আক্তার। মহিলা শারীরিক প্রতিবন্ধী হলেও হাসিমের মতিগতি এবং চরিত্র ভালোই বুঝতে পারেন, কিন্তু বেচারি মুখে কোনো কথাই বলতে পারেন না তার মেয়েকে। খালা আম্মা, আপনি এখনো দেখছি বেঁচে আছেন। গ্রামের বাড়ি থেকে 3 দিন ঘুরে আসলাম, মনে করেছি এসে আর আপনাকে দেখতে পাবো না। আসলে কি জানেন, আপনি বেঁচে থাকলে আমার তেমন কোনো সমস্যা নেই, কিন্তু এই ফাঁকা ঘরে সবগুলো ঘরে ঘুরে ঘুরে আপনার মেয়ের সাথে মজা নেওয়ার আমার ইচ্ছা। এখন ধরুন শুধু বেডরুমের দরজা বন্ধ করেই মজা নিতে হয়। আর আপনার মেয়েটা কি বোকা, তাই না? ও জানেই না আমার বাড়িতে একটা বউ আছে, তবুও আমার সাথে প্রেম করে এবং মজা দেয়। আর আমার আপনাদের বাসায় সাবলেট থেকেও ভাড়া দিতে হয় না। এসব বলে হাসতে শুরু করলো হাসেম। আর নার্গিস আক্তার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এমন সময় সেখানে মুনমুন এসে বলল, তুমি কখন এলে? এই তো একটু আগে এসেছি, ওনার সাথে একটু গল্প করছিলাম। যাই হোক, তুমি আমার ঘরে চলে এসো, তোমার সাথে একটু কথা আছে। হাসেম চলে গেল। আর মুনমুন মনে মনে ভাবলো, এখন হয়তো তার সাথে একটা হিংস্র পশুর মতো আচরণ শুরু করবে হাসেম। বসার ঘরে মুনমুন গিয়ে দেখলো হাসেম গায়ে আতর মাখছে। তাকে দেখে হাসি মুখে নিজের ওষুধ বের করে খেয়ে নিল। তারপর বলল, এসো জানেমান, তোমাকে সুখের সাগরে ভাসাবো, আর এমন মজা দেব কাল সকালেও তুমি আমার চেহারা ভুলতে পারবে না। মুনমুন তার হাতটা ছাড়িয়ে বলল, আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় তুমি আমাকে শুধু দেহের জন্য ভালোবাসো, তাই না? আরে বাবা, হঠাৎ এসব কথা কেন বলতে হচ্ছে তোমার? আবার তুমি গ্রামের বাড়ি থেকে এলে আজ 3 দিন পর। এই 3 দিন আমি কি খেয়েছি, কি করেছি না করেছি কিছুই একটাবার ফোন দিয়ে জিজ্ঞাসা করলে না। আর এখন এসে দুটো কথাও আমার সাথে বললে না, অথচ তার আগেই আমাকে ভোগ করার জন্য তোমার নিজের ঔষধ খেয়ে নিলে। হাসেম তার হাতটা টেনে ধরে বলল, বেশি কথা বলা আমি পছন্দ করি না, আর রাতে তো মোটেও না। তারপর তাকে বিছানায় ফেলে দিয়ে লালসা ভরা দৃষ্টিতে আগাগোড়া দেখতে লাগলো। মুনমুন পরদিন রেস্টুরেন্টে তার বান্ধবী সারিকাকে দেখে বলল, আমি হাসানকে সত্যি মন থেকে ভালোবাসি, কিন্তু আমি নিশ্চিত হয়ে গেছি ও আমাকে একটুও ভালোবাসে না। প্রতিদিনের মতো কাল সারা রাত সে আমাকে ভোগ করেছে পশুর মতো, আর সকাল হতে আমাকে দূরে ঠেলে দিয়ে মরার মতো ঘুমিয়েছে। শাইলা রাগান্বিত হয়ে বলল, তুই ওকে বাসা থেকে বের করে দিচ্ছিস না কেন? আমি সেটা অনেকবার চিন্তা করেছি, কিন্তু সেটা সম্ভব না এখন। কেন সম্ভব না? তুই ওকে বাসা থেকে বের করে দে আর ওর সাথে ব্রেকআপ করে নে, তাহলে তো তোর থেকে দূরে থাকবে, তাই না? এটাই তো সহজ সমাধান। মুনমুন একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, তুই যেভাবে বলছিস বিষয়টা তো সহজ নয় বান্ধবী। আমার মায়ের চিকিৎসার জন্য আমি ওর থেকে অনেক টাকা নিয়ে ফেলেছি, যেগুলো আমার বাসা ভাড়া বাবুর টাকা কাটার পরেও আমার থেকে আরো
আরো অনেক টাকা সে এখন পাবে। এখন যদি আমি ওকে বাসা থেকে বের করে দেই তাহলে সে আমার থেকে সব টাকা একসাথে খুঁজবে, যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এমন সময় মুনমুনের মোবাইলে হাসেমের কল আসে, আর সেখানে হাসেমের ছবি দেখে অবাক হয়ে শায়লা বলল, এটাকে? এটাই তো হাসেম। কথাটা শুনে শায়লা আরো বেশি অবাক হয়ে গেল। এদিকে কারিশমাকে বাসায় নিয়ে এসে বলল, আসুন এখানে বসুন, আমি আপনার জন্য ড্রিঙ্কস নিয়ে আসি। না না, আমি ওসব খাই না, আপনি শুধু আমার পেপারস গুলো দিয়ে দিন, তাহলে আমি চলে যাব। তাছাড়া আমি আপনার অফিসে যেতে পারতাম, সেটা আমার বাসা থেকে অনেক কাছে। আপনি এখানে আসতে বললেন তাই আসতে হলো। আসলে কি জানেন ম্যাডাম, সবসময় অফিসে কাজ করতে ভালো লাগে না, আর আপনার পেপারস গুলো দেওয়ার জন্য আপনাকে অফিসে ডাকবো সেটা আমার মন মানছিল না, কারণ আপনি অনেক সুন্দরী আর আপনাকে বাসায় বসিয়ে একটু আপ্যায়ন করতে চেয়েছিলাম। যাই হোক, এই নিন আপনার পেপারস, আমি সব কাজ করে দিয়েছি। কারিশমা হাসি মুখে সেগুলো নিতে চাইলে এগুলো সরিয়ে নিয়ে হাসেম বলল, এত সহজে দিতে পারছি না, আমাদের কাজের জন্য মোটা অঙ্কের ঘুষ লাগে। এটা আপনি কি বলছেন? এসব কথা তো আগে বলেননি। আর তাছাড়া আমার পক্ষে সম্ভব না, আমার বাবা মারা গেছে কিছুদিন আগেই, এখন ওনার ইন্স্যুরেন্সের টাকাগুলোই আমার সম্বল। টাকা দিতে না পারলে অন্য কিছু দিয়ে দেখতে পারেন, কিন্তু আমার কাছে আর কিছুই নেই আপনাকে দেওয়ার মতো, বিশ্বাস করুন। হাসেম হাসতে হাসতে বলল, আপনার মতো সুন্দরী আমার বিছানায় আজকে শোবে বলে সুন্দর করে সাজিয়ে রেখেছি, চাইলে আপনাকে সেখানেই পেপারস গুলো দিয়ে দেবো, মাত্র 2 ঘন্টা কাজ করবেন। কারিশমা একটা চট দিয়ে বলল, তুই আমাকে এরকম মেয়ে মনে করেছিস নাকি? হাসেম রেগে বলল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আজকে তোকে এখানে ফেলে ইজ্জত নষ্ট করব, কারণ আমি আমার ওষুধ খেয়ে ফেলেছি, আর এখন কিছু না করে বসে থাকা সম্ভব না। বলেই সে কারিশমাকে জোর করে করতে চাইল। এমন সময় কলিং বেলের শব্দ হলে হাসেম ভীতু হয়ে গেল। এদিকে দরজার বাহিরে শায়লা ও মুনমুন জোরে জোরে ধাক্কা দিচ্ছে। মুনমুন বলল, আমি দরজায় তালা লাগিয়ে গেছিলাম, এখন দরজায় তালা নেই, তার মানে নিশ্চয়ই হাসেম এখানে আছে। আর বাহিরে একটা মহিলার জুতা দেখা যাচ্ছে, তার মানে কি? তুই চিন্তা করিস না, আমি সব বুঝতে পেরেছি। এমন সময় দ্রুত কারিশমা দরজা খুলে দিলে তারা ভেতরে ঢুকে গেল। শায়লাকে দেখে অত্যন্ত অবাক হয়ে গেল হাসেম। এই লোকটা আমার সাথে খারাপ কাজ করতে চাচ্ছে জোর করে, আপনারা প্লিজ আমাকে বাঁচান। কি রাজু ভাইয়া, আমার বান্ধবী মুনমুনের সাথে রিলেশনটা আমার আপা জানে তো? হাসেম হাসি মুখে বলল, শায়লা তুমি এখানে যা দেখছো তা ভুল, এসো ভেতরে বসবে, ঠান্ডা মাথায় আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না, যা বোঝানোর আপাকে বুঝিও। তুই কার কথা বলছিস? আর তাছাড়া তুই ওকে রাজু ভাই বলছিস কেন? আসলে এই লোকটার আসল নাম রাজু, আর গ্রামের বাড়িতে ওনার বউ হচ্ছে আমার আপা। আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি শহরে চাকরির নামে সে এভাবে মেয়েদেরকে স্বীকার করে। তোমার বাড়িতে একটা বউ আছে আমি আজ জানতে পারলাম। হাসেম, তোমাকে আমি সত্যি ভালোবাসতাম। কারিশমা অবাক সুরে বলল, নিজের গ্রামের বাড়িতে একটা বউ রেখে এখানে আবার আর একটা প্রেম, আর তারপরেও আমাকে ইন্স্যুরেন্সের কাজ করে দেবার জন্য একজন সরকারি অফিসার হয়েও আমার সাথে জোর করে খারাপ কাজ করতে চেয়েছেন। আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। কথাটা শুনে হাসেম সকলের পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, এ ধরনের ব্যক্তির কি শাস্তি হওয়া উচিত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটির রচনায় ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। ধন্যবাদ।